বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটি ঢেপি সুন্দরী। তো ঢেপি সুন্দরীকে নিয়ে কথা বলতে এসেছি। একটা ভিডিও দেখলাম, দুটো ভিডিও দেখলাম, যে একটা ওর মানে ওই যে সেকেন্ড চ্যানেল যেটা, সেই চ্যানেলটাতে দেখলাম যেটাতে সুতপাকে নিয়ে ও ভিডিও দেয়, সেই চ্যানেলটা। আরেকটা ওর মেন চ্যানেল যেখানে বেচুকে নিয়ে একটা ভিডিও দিয়েছে। তো সুতপাকে নিয়ে যে ভিডিওটা করেছে সেটা নিয়ে আমি বক্তব্য পেশ করতে আসলাম, যে ওর বক্তব্য কি। তোমরা সবাই জানো যে সুতপা মারুর সাথে দীঘাতে ঘুরতে গেছে। তো সেই মারুর সাথে দীঘাতে ঘুরতে গেছে, আমি ভাবছিলাম যে মারুর সাথে সুতপা দীঘাতে ঘুরতে গেছে। কালকে একটা লাইভ অনুষ্ঠান করেছে, যেই লাইভে ওরা প্রচণ্ড পরিমাণে দুজনে হোটেলের রুমে বসে নাচছিল। তো সেটা দেখবে, আর এই সুতপা বিরোধী কন্টেন্ট ক্রিয়েটাররা সেটা নিয়ে ভিডিও করবে না, এটা ভাবাই যায় না। বলতে বলতে যেমন ভাবা তেমনি কাজ। আমাদের ঢেপি সুন্দরী বসে পড়েছে সুতপাকে নিয়ে, যে ওয়াইটিতে ওর নাম হচ্ছে গডনগরের ওর নাম কি, সংস্কারী বউ হয়ে গেল কি মাচানর্তকী। মানে ভাবুন, একবার ভাবুন যে একটা মানুষকে ছোট করার জন্য মাথা থেকে কোন লেভেলের নোংরামি এদের বেরোয়, কোন লেভেলের নোংরামি। ওখানে নাকি অনেকেই লিখেছে সুতপাকে যে বার ডান্সারদের মতন বা ওই টাইপের কিছু, যে কালকে যখন ও লাইভে নাচছিল সেখানে অনেকেই লিখেছে যে বার ডান্সারের মতন নাকি ওকে লাগছে, ও যে পোশাক আশাকগুলো পরে এসছে। ওর বক্তব্য যে আমরা যদি কোথাও বেড়াতে যাই, হোটেল ফোটেলে যাই, সেখানে গিয়ে আমরা কি করি, সাধারণ সাজগোজ করি। আমি যতদূর জানি সুতপা হয়তো সকালবেলায় গেছে, না হলে ওই সন্ধ্যাবেলায় গিয়ে পৌঁছেই হোটেলের রুমে গিয়ে কেউ ওইভাবে ডান্স করতে পারে না। নিশ্চয়ই হয়তো সকালে গেছে, কোন সময় পৌঁছেছে। তারপরে ওরা সন্ধ্যাবেলায় করেছে, এটুকু আমি জানি। তো লাইভটা করার আগে নিশ্চয়ই ও পৌঁছে গিয়ে লাইভটা করে ওরকম নাচেনি। সেখানে আজকে যদি ও ভিডিও না করতো তাহলে এরা কি বলতো জানেন? বলতো ওই দেখো ভিডিও কতটুকু টাইম দেখিয়েছে, ভিডিও করতে পেরেছে, সব মুভমেন্টগুলো দেখিয়েছে আপনাদের, তার মানে সঙ্গে কেউ ছিল, সেখানে গিয়ে নোংরামি করছিল। আজকের ডেটেও বলছে যে দেখিয়েও বলছে ওখানে কি করতে গেছে দুটো মেয়ে। ভাবুন তো, দুটো মেয়েকে বাড়ির থেকে ছেড়ে দিল। মারুকে ছেড়ে দিল, ঠিক আছে, ও একটা অল্প বয়সী মেয়ে, ওর বাড়িতে ও নিজে ইনকাম করে, ওর মা ওকে যথেষ্ট স্বাধীনতা দেয়, সেখানে ওকে ছেড়ে দিয়েছে, কোনো ব্যাপার না। যেখানে আমরা জানি রেস্ট্রিকশনটা বেশিরভাগ ক্ষেত্রে একটা মানে কি বলবো, অবিবাহিত মেয়ের প্রতি দেওয়া হয়। যদিও আমাদের সমাজে বিবাহিত মেয়েদেরও প্রচুর রেস্ট্রিকশন থাকে। আমি আমার বাপের বাড়িতে মনে পড়ে না যে বিয়ের আগে কোথাও গিয়ে রাত কাটানো কি জানতাম। সবাই বলতো কি বিয়ে হয়ে যাক, স্বামীর ঘরে গিয়ে দেখবি তখন অনেক জায়গায়, কোনো জায়গায় যাওয়ার বাধা থাকবে না, যেতে পারবি। কিন্তু বিয়ে হয়ে আসার পরে দেখলাম আমার বাপের বাড়ির থেকেও রেস্ট্রিকশন আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ির না, কিন্তু আমার শ্বশুর বাড়ির কোনো লোকের না আমার শ্বশুর শাশুড়ির, না আমার শ্বশুর বাড়ির অন্য মেম্বারদের। রেস্ট্রিকশন কোথায় জানেন? আমার স্বামীর থেকে। তার এত বাচ্চার প্রতি পজেসিভনেস, যেটা আমার প্রত্যেকটা জায়গাতে বাধা ক্রিয়েট করেছে, প্রত্যেকটা জায়গাতে। কেন বলছি? মানে সে এমন, বাচ্চাকে স্নান করাবো আমাকেই করাতে হবে। আমি এই ধরুন রিসেন্ট আমার ছেলের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পরে আমার ছেলে, ও বড় হয়ে এখন মোটামুটি অনেকটাই বড়, সেই জায়গায় দাঁড়িয়ে ও মামাবাড়ি কী জিনিস জানে না। সেই ওর জন্মের পরে আমি 21 দিন বাপের বাড়িতে থেকে এসেছিলাম, সেটাই ওর যাওয়া। তারপরে একবার আমার বাবা জীবিত থাকতে একবার ও গেছিল। তারপরে ওর মামাবাড়ি ও জানেই না যে ওখানকার পরিবেশ কেমন। ওখানে আমার বাপের বাড়িতে এলাকায় চারিপাশে আমার আত্মীয় স্বজন, বুঝতে পেরেছে, চারিপাশে আমার আত্মীয় স্বজন, যার জন্য পাড়াটাই বলতে গেলে আমার একটা ফ্যামিলির মতন।
সেখানে গিয়ে আমার ছেলে প্রচণ্ড আনন্দ, আমার বোনের ছেলেরা, মামাতো বোনের ছেলেমেয়েরা সব ওদেরকে দেখেছে, ওদের সঙ্গে খেলছে, আনন্দ করছে। ও মানে ভীষণ আনন্দ পেয়েছে, যেখানে বাড়িতে সব সময় ও দাদু চলে যাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে ও এবং আমার শাশুড়ি মা দুজনেই কান্নাকাটির মধ্যে অর্ধেক সময় কাটায়। তো সেখানে ওখানে গিয়ে আমি যেতে পারিনি, কারণ আমার এই যে আমার ক্যান্ডি রয়েছে, তোমরা সবাই জানো যে ক্যান্ডি নিজে খেতে পারে না, আর ক্যান্ডিকে রেখে যাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়। আর ক্যান্ডির শরীরও খারাপ হয়েছিল, হঠাৎ করে ওর একটু শরীরটা খারাপ হয়েছিল। আমি ছেলেকে বললাম যে বাবু আমি তো যেতে পারবো না, তুই আম্মাকে নিয়ে যা। তা আমার শাশুড়িকে নিয়ে গেছে। আমাকে প্রতিদিন এই ভিডিও করতে মানে বসার আগে আমি রেডি হয়ে প্রতিদিন আমি এখান থেকে 11টা এমন সময় বেরোচ্ছি, 11টা সাড়ে 11টায় বেরোচ্ছি, গিয়ে ওকে স্নান করিয়ে, হ্যাঁ ওকে স্নান করিয়ে গিয়ে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি আবার এসে তারপরে আমি ভিডিওতে বসছি। ভাবুন, আমার বোনটা বলছে দিদি আমার বাড়িতে এতগুলো বাচ্চা, আমাদের বাড়িতে মানে কেন দাদা এরকম করে, মানে ওর এরকম প্যানিক, ওর ধারণা যদি আমি না স্নান করাই বাচ্চার শরীর খারাপ হয়ে যাবে। ছেলে এখন যথেষ্ট বড়, এখন এই বয়সে অন্তত নিজে স্নান করা সমস্ত কিছু করা ওকে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু তারপরেও ওর এই পজিটিভনেসের জন্য আমাকে দৌড়ে ঝাঁপিয়ে সর্ব জায়গায় যেতে হয়। তো সেখানে বললাম যে মেয়েরা, তখন আমি মাকে এখন বলি যে তুমি বলেছিলে যে বিয়ের পরে তখন দেখবি তুই অনেক জায়গায় যেতে পারবি, এখন যেতে পারছিস না তো কি। কিন্তু দেখুন সেই জিনিসটা কিন্তু এখনও রয়ে গেছে। বাপের বাড়িতেও কোনো দিনও যেতে পারিনি, শ্বশুর বাড়িতে, আর এখন তো ক্যান্ডির জন্য আমি কোথাওই যেতে পারি না, তার জন্য আমার কোনো আফসোসও হয় না। এই রিসেন্ট ওর বাবা আর আমার ছেলে দুজনকে বলেছে ওরা সুন্দরবনে যাবে, আমি বলেছি আমি যাব না, তোরা যা, কেন ক্যান্ডিকে রেখে আমার যাওয়া সম্ভবপর নয়। এইবার তো সেখানে ও বলছে বিবাহিত মহিলা হয়ে কি করে তুই গেলি, আজকে জাস্টকে তুই নানান সময় নানান রকম কথা বলিস কি না, কেন জাস্ট ওই নাম কি বলে যখন তখন বাড়ি ছেড়ে চলে যায়, যখন তখন যেখানে সেখানে ঘুরতে চলে যায়, যেখানে ও বলে যে জাস্ট বলে যে আমার বাড়ি থেকে বেরোনোটা খুব সমস্যা। দেখ, এটা তুই বলছিস যে বাড়ি থেকে বেরোনোটা খুব সমস্যা, কিন্তু ওনার কার্যকারিতা কিন্তু তাই বলছে না, তুই সুতপাকে বললি দোগলা, কিন্তু আজকে তুই দেখ তুই নিজে কতটা দোগলা। কারণ আজকে জাস্ট যেইভাবে একজন বাড়ির হাউস ওয়াইফ হয়ে যখন তখন ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে বেচুর বাড়িতে চলে যেত, আজকে পিকনিক বেচুর বাড়ি ছুটলাম, কালকে অমুক বেচুর বাড়ি ছুটলাম, আজকে ভাইকে দেখতে ইচ্ছা করছে বেচুর বাড়ি ছুটলাম, এইরকম করে করে দিনের পর দিন বেচুর বাড়িতে চলে গেছে। আমি পারবো? তুই পারবি কিনা জানি না, আমি তো পারবো না। আমার মানে শ্বশুর বাড়িতে আমার স্বামীই পারমিশন দেবে না, যেখানে সেখানে যখন তখন ডাকা। রাত্রিবাস তো দূরের ব্যাপার, বাপের বাড়িতে গিয়ে রাত্রি কাটানো কি তাই ভুলে গেছি বিয়ের পরে। সেখানে সে বাড়িতে একটা বিবাহ উপযুক্ত মেয়ে, স্বামী সকালবেলায় কাজে বেরিয়ে যায়, সারা দিন ওই মেয়েটা বাড়িতে থাকে, যতই কর্মরত হোক আজকালকার দিনে বিপদ ঘটতে বেশি টাইম লাগে না। রাস্তাঘাটে পথে ঘাটে মেয়েদের পায়ে পায়ে বিপদ, বাড়িতে বসে থেকেও বিপদ ঘটে যায়। সেখানে একটা আনম্যারিড মেয়েকে, বিবাহ উপযুক্ত আনম্যারিড মেয়েকে বাড়িতে রেখে, হ্যাঁ মা, একটা অসুস্থ স্বামী, তুই নিজেই বলছিস যে ওর স্বামী অসুস্থ, মেয়ে চাকরি করে, ও সর্বক্ষণ বেরোতে পারে না, কিন্তু কার্যকারিতা আমরা দেখছি অন্য কিছু, যখন তখন আমরা দেখছি ও বেরিয়ে যায়। তার থেকে বড় হচ্ছে আজকে সুতপা ওখানে গেছে, সুতপাকে তুই বলছিস যে ওখানে তুই গেছিস, তুইও কারোর সঙ্গে কাজলদানি নিয়ে গেছিস কি না আমরা কি জানি? তুইও তো এমন হতে পারে কোনো কাজলদানির সঙ্গে ঘষাঘষি করছিস, কতক্ষণ আমাদের ক্যামেরার সামনে দেখাচ্ছিস, একটুখানি টাইম আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি, বাকি টাইম যে তুই কাজলদানি নিয়ে ঘষাঘষি করছিস না তার কোনো গ্যারান্টি আছে? সবার প্রথম তো সুতপা যে ওখানে গেছে একা যায়নি, মারুর সামনে নিশ্চয়ই কাজলদানি নিয়ে ঘষাঘষি করবে না, নিশ্চয়ই করবে না। হ্যাঁ, সুতপার রুচির নিশ্চয়ই এতটা অবনতি ঘটেনি। আর না হলে কি এটা হবে যে মারুকে বলবে ভাই তুই বেরিয়ে যা, আমি একটু কাজল ঘষে নিই, আমি একটু কাজল লাগিয়ে নিই, তারপরে তুই ঢুকিস, ঘন্টাখানিক পরে তুই ঢুকিস, আমি কাজলটা একটু লাগিয়ে নিই, তাই বলবে কি? হ্যাঁ, তো মারুর সঙ্গে গেছে সেটা সম্ভব নয়। তাও তর্কের খাতিরে ধরে নিলাম
যে তুই যেটা বলছিস সেটা যদি সত্যিও হয়, আজকে সুতপা কিন্তু যাওয়া গেছে, গিয়ে লাইভে থেকে লাইভ অনুষ্ঠান করে নাচা কোদা করেছে, সেটাও লাইভ খুলে করেছে, কোন মানে হোটেলের রুমটা কেমন সেটাও দেখিয়েছে। আজকে দিনের পর দিন আমরা কিন্তু দেখেছি ওয়াইটির দিদি মাঝে মাঝেই উধাও হয়ে যায়, মাসের মধ্যে দুবার করে উধাও হয়ে যায়। হ্যাঁ, একবার দুবার করে উনি উধাও হয়ে যায়, এবং যখন উধাও হয়ে যায় উনি ভিডিও অনেক সময় সামনে মানে ক্যামেরার সামনে শুধু মুখটুকি দেখে ভিডিও করে। কোনোদিনও প্রশ্ন করেছিস, তুই তো দোগলা না, কোনোদিনও প্রশ্ন করেছিস যে কোথায় তুমি যাও যে ব্যাকগ্রাউন্ড তুমি শো করতে পারো না? কি কারণের জন্য তোমাকে মুখটুকু শুধু দেখিয়ে ভিডিও করতে হয়? কি কারণ? কি এমন কারণ থাকতে পারে? কি লুকাতে চাও তুমি যার জন্য তুমি ব্যাকগ্রাউন্ড দেখাতে পারো না? কই বান্ধবীর বাড়িতে গেলে বান্ধবীর বাড়ি তো ভালোভাবে দেখাও, তাহলে তুমি নিশ্চয়ই বান্ধবীর বাড়িতে যাও না, তখন অন্য কোথাও যাও। যেই কারণের জন্য তুমি ব্যাকগ্রাউন্ড শো করতে পারো না, তোমাকে ব্যাকগ্রাউন্ডটাকে লুকিয়ে শুধুমাত্র ফেসটুকু দেখিয়ে ভিডিও করতে হয়। সেখানে কি প্রশ্ন আসে না? আসে না প্রশ্ন? কিন্তু তোর মনে প্রশ্ন আসে না, কারণ তুই দোগলা। অথচ তুই দেখ সুতপাকে বলে যাচ্ছিস দোগলা। তুই বলছিস এটাই যদি আমি এবং আমাদের ওর নাম কি বলে ওয়াইটির দিদি যেতাম, আমাদেরকে কি না কি বলতো। হ্যাঁ, বলার কারণ থাকলে অবশ্যই বলবে। সুতপা কি এরকম কারণ দেখিয়েছে যে শুধুমাত্র ফেসটুকু দেখিয়ে ভিডিও করছে? কে সঙ্গে গেছে না গেছে কোনো কিছু দেখাচ্ছে না, কোন হোটেলে উঠেছে দেখাচ্ছে না, হোটেলের রুমটা কেমন দেখাচ্ছে না, হোটেলে কটা বেডরুম রয়েছে মানে কটা বেডরুম নিয়েছে দেখাচ্ছে না, বেডটা কতটা ছোট না বড় দেখাচ্ছে না। তাই কি সর্বকিছু সুতপা দেখিয়েছে। কালকে লাইভ করেছে, সেখানে দুটো মেয়ে নাচছিল গান চালিয়ে, এবং সেখানে বহু ভিউয়ার্স ওদের মনোরঞ্জনটা দেখে আনন্দ পাচ্ছিল। কারণ সুতপা এমন একটা মানুষ যে সংসারের জন্য, আর ওর বর যেহেতু একটা মলে চাকরি করে, যেহেতু ছুটি পায় না, সেই কারণের জন্য ও বাড়ি থেকে বেরোতে পারে না। আজকে তুই বলছিস আমি ওকে দেখছি আর ভাবছি এই মেয়েটাই সেই মেয়েটা যে ডিসেম্বর মাস আসলেই মাফলার গুজে মাথার মধ্যে মাফলার জড়িয়ে রাখে, এই মেয়েটাই কি সেই মেয়েটা? এক তো এবছর সেরকম ঠান্ডা এখনো পড়েইনি, এখনো পর্যন্ত সেরকম ঠান্ডা পড়েনি। আমার ঘরে এখনো পর্যন্ত ফ্যান চলে, এখনো ফ্যান চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাফলার গোজাগুজির কোনো ব্যাপার এখনো ঘটেইনি। আর ও গেছে কোথায়? দীঘাতে, সেখানে এতটা ঠান্ডা বোঝাই যায় না। হ্যাঁ, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে মাফলার জড়ানোর ব্যাপার নেই। তুই বোঝাতে চাইছিস যে আগে ওর পয়সা ছিল না, তাই ও এরকম দিন দুঃখীদের মতন থাকতো। আজকের ডেটে ওর প্রচুর পয়সা হয়ে গেছে। কেন ভাই, আকাশ থেকে টাকা পড়েছে নাকি? আকাশ থেকে সুতপার ঝুলিতে টাকা পড়েছে? ভগবান ছাপ্পার ফাড়কে টাকা দিয়েছে ঝুলিতে যে নে ভাই, তোকে আমি প্রচুর কষ্ট দিয়েছি, বাবা মার ঘরে কষ্ট করেছিস, স্বামীর ঘরেও কষ্ট করেছিস, ছাপ্পার ফাড়কে টাকার একেবারে বান্ডিল তোর কোলের মধ্যে আমি দিয়ে দিলাম, তুই যত খুশি হ্যাঁ তুই টাকা খরচা কর। তুই কি বলছিস যে এই টাকাটা হচ্ছে ওর হারামের পয়সা? হারামের পয়সা মিন্স ও কিউআর কোডে টাকা তুলেছে। মানে ভাবুন, আজকে কিউআর কোডের টাকা মানে কবে তোলা হয়ে গেছে সুতপার। আজকে সুতপার 13,000 13,500 টাকার চুল কিউআর কোডে কিনেছে। আজকে সুতপার মানে ওর নাম কি বলে টাঙ্ক, সেটাও কিউআর কোডে টাকায় কিনেছে। আজকে সুতপার চালের ড্রাম, সেটাও কিউআর কোডে কিনেছে। আজকে সুতপার কসমেটিক্স, সেটাও কিউআর কোডের টাকায় কিনেছে। আজকে সুতপার ডাইনিং টেবিল, সেটাও কিউআর কোডে কিনেছে। মানে যা হবে সুতপার জীবনে যা হবে সবটাই কিউআর কোডের দ্বারা করেছে। মাঝে আবার পায়খানা বাথরুমের জন্য কি বলা হলো, পায়খানা বাথরুমটা মানে ম্যান্ডির বাড়িতে ঘুরে গিয়ে ম্যান্ডির টাকায় পায়খানা বাথরুমটা হচ্ছে। একটা পায়খানা বাথরুম করতে, একটা মডুলার কিচেন করতে কত টাকা খরচা হতে পারে? কত টাকা খরচা হতে পারে তোর হাজব্যান্ডকে একবার জিজ্ঞাসা করিস তো। হ্যাঁ, সেটাও তোদের বলা হয়ে গেছে। অথচ যেই মহিলা ওর মানে কি বললাম যে কিউআর কোডে ও ভিখারি, ভিক্ষার টাকা, সুতপা ভিক্ষার টাকায় দীঘায় গেছে। ভাবতে পারেন, ভিক্ষার টাকায় স্পন্সর, কেউ স্পন্সরশিপ করেছে, টাকা স্পন্সর করেছে। কেন? ও হোটেলটা কোথায় নিয়েছে? সমুদ্রের ধারে হোটেল নিয়েছে। সমুদ্রের ধারের হোটেল সবসময় জন্য টাকা বেশি। কি করে নিল?
ও তো হারাবাতে ঘর থেকে উঠে এসছে, ও সেখানে দাঁড়িয়ে কি করে যে কিছুদিন আগে টাকা ছিল না, তারপরে মানে চুল কেনা থেকে শুরু করে 34 না 40,000 টাকা না 41,000 টাকার ফোন কেনা পর্যন্ত কিনেছে। সে মডুলার কিচেন প্লাস পায়খানা বাথরুম করার পরে দীঘাতে 2 দিনের জন্য ঘুরতে গেছে। কি করে গেল? আর গেল যখন সমুদ্রের ধারে কি করে ও হোটেল নিল? সমুদ্রের ধারে হোটেলটা নিল কারণ এইটা মনে হচ্ছে কোনো স্পন্সর, কেউ স্পন্সর করেছে, স্পন্সর ট্রিপ। হ্যাঁ, আপনাদের দেখে মনে হচ্ছে না? আমার কিন্তু মনে হচ্ছে। তোর এরকম অনেক অ্যাজামশনের বশবর্তী অনেক কিছু মনে হয়, অনেক কিছু। ওই যে মনে যেরকম হয়েছিল যে টিনার অরেঞ্জ ট্রলিটা নিয়ে মানে ওর নাম কি বলে ফোকলাকে জামা কাপড় নিয়ে ওটা কেন একা যাবে, ফোকলাকে প্লেনে করে অরেঞ্জ ট্রলিটা পাঠিয়ে দিয়েছে। অরেঞ্জ ট্রলিটা যদি নিয়ে শিয়ালদা স্টেশন থেকে না নামে তাহলে বুঝবো, যে যদি নামে তাহলে বুঝবো অরেঞ্জ ট্রলিটা ওদের সঙ্গেই ছিল, আর যদি না নামে তাহলে বুঝবো অরেঞ্জ ট্রলিটা ওর বাবা বা মানে ওর ভাই শিয়ালদা স্টেশনে নিতে এসে তখন ও বাড়ির থেকে ওর দাদা ওই ট্রলিটা নিয়ে ঢুকেছে। যখন দিল্লি স্টেশনে অরেঞ্জ ট্রলিটা দেখালো, মুখের মধ্যে সাপ জুতোর বাড়ি মারলো, তখন বললি কি আমি অ্যাজামশনের বশবর্তী হয়ে বলেছি, নাই হতে পারে, আমি বলেছি হলেও হতে পারে। অথচ ওই ঘটনাটাকে বেস করে একটা 34-35 মিনিটের ভিডিও নামিয়ে বলে দিলি প্লেনে করে ল্যাটা চলে গেছে আগে বাড়িতে গিয়ে লাইভ অনুষ্ঠান করেছে যাতে কেউ সন্দেহ না করতে পারে যে ওর সঙ্গে ল্যাটা গেছিল। তো এরকম মিথ্যের বশবর্তী হয়ে আর অ্যাজামশনের বশবর্তী হয়ে কতদিন ভিডিও চালাবি? লাগে তো তুক, না লাগে তাক। সারা লাইভ তুই জবের থেকে আমি তোর ভিডিও দেখছি, লাগে তো তুক না লাগে তো তাক করে পুরো ভিডিও গল্পের পর গল্প, মানে এত সুন্দর গল্প রচনা করতে পারিস, এত সুন্দর চটি গল্পে মাহির তুই, মানে কত পরিমাণ চটি গল্প তুই পড়েছিস আমি কল্পনা করে ভাবি না, যে পাই না যে তুই কত পরিমাণ চটি গল্প পড়েছিস, যেই কারণের জন্য সর্বচরিত্রের মধ্যে তুই চটি গল্পের আজ ঢুকাতে পারিস। দুটো মেয়ে গেছে সেখানে তুই বলছিস কি করে সুতপাকে ছাড়লো, কেন ছাড়লো জানিস? কারণ সুতপার বর দেখে সুতপার সংসার ছাড়া কোনো জীবন নেই, সুতপার বর দেখে তার বউ প্রত্যেকটা অনুষ্ঠানে কি করে তার স্বামী তাকে সময় দিতে পারে না বলে সেগুলোকে মুখ বুজে সহ্য করে। আজকে এতগুলো বছর থেকে পুজোতে ঠাকুর দেখতে যেতে পারবে না, তার হাজব্যান্ড যেতে পারছে না, তাই সুতপা ঘরে বসে ভিডিও করে সময় কাটিয়ে দিচ্ছে, টাইম কাটিয়ে দিচ্ছে। এখানে যেতে পারবো না তাই যেতে পারছে না। আজকে তুই যার কথা বলছিস যে তার বাড়িতে একটা মেয়ে আছে, মেয়ে চাকরিজীবী, স্বামী অসুস্থ, একটা পোষ্য রয়েছে, যখন তখন সে বেরোতে পারে না, কিন্তু আমরা ক্যামেরায় ঠিক তার অপোজিটটা দেখতে পারি। যখন খুশি তুই এখন আম বল না, তুই আম বল, দেখবি তোর বাড়িতে জাম হয়ে পৌঁছে যাবে। তুই আমটা একবার বলে দেখ তোর বাড়িতে জাম হয়ে যদি না পৌঁছায় তারপরে তুই বলিস। হ্যাঁ, তোর বাড়িতেও রাত কাটিয়েছে যখন তার স্বামীর অবস্থা খারাপ ছিল, সে স্বামীকে ভর্তি করে রেখে তোর বাড়িতে গিয়ে উঠেছিল। হ্যাঁ, অথচ তুই বলছিস যে সে কোথাও যেতে পারে না, মানে যাওয়া তার পক্ষে সম্ভব না, তারপরেও তাকে নিয়ে নোংরা কথা বলার মতন কাজ করবে। আজকে সুইমিং পুলে একজন ভদ্রলোকের পাশে তোর বান্ধবী দাঁড়িয়েছিল না? হ্যাঁ, সুইমিং পুলে তার পাশে দাঁড়িয়েছিল, ক্যামেরা করছিল, সেই ভদ্রলোকের ভিডিও, ওটা ছবি নয়, ওটা স্টিল ছবি নয়, সেই ভদ্রলোক সুইমিং পুল থেকে উঠে আসছে, সেইটার ভিডিও তোর বান্ধবীর গ্যালারির মধ্যে সেভ করা রয়েছে। অন্য একটা ভিডিও চালাতে গিয়ে সেই ভদ্রলোকের ভিডিওটা চলেছে, তাহলে সেখানে প্রশ্ন আসে, কিন্তু তুই এতটাই দোগলা যে তুই সেই প্রশ্নটা তুলতে পারলি না যে একজন বিবাহিত পুরুষ, একজন বিবাহিত মহিলা, তোমার গ্যালারিতে কি করে একজন পরপুরুষের ভিডিও সেভ থাকে, সেই পরপুরুষকে তুমি ক্লারিফিকেশন দিতে পারো না, সেকেন্ডের মধ্যে তোমাকে সেই লাইভ অফ করে দিতে হয়। আগে বলতো, প্রশ্ন করতে পেরেছিস বান্ধবীকে আজও কেন তুমি সেদিনকে লাইভটা অফ করে দিয়েছিলে? কেন দেন লাইভটা অফ করে দিয়েছিল? সুতপা তার মধ্যে স্ক্রিনশট নিয়েছে, তার আগে সেই লাইভ প্রাইভেট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে লাইভ প্রাইভেট হয়ে গেছে। ভুল করে যখন ওই ভিডিওটা চালিয়েছিল, যদি তার মনের মধ্যে কোনো কালি না থাকতো, সে কেন ওই ভিডিওটা প্রাইভেট করেছিল, লাইভটা প্রাইভেট করেছিল? প্রশ্ন কর। দোগলা তো তুই নিজে, দোগলা হয়ে সুতপাকে তুই দোগলার পর দোগলা বলে যাচ্ছিস। হ্যাঁ,
আজকে প্রশ্ন করার মতন জায়গা ছিল বলেই প্রশ্ন করেছে। মানে তোর মতন হাওয়া বাতাসে প্রশ্ন ছুড়ে দেয়নি যে লাগে তো তুক না লাগে তো তাক, সেরকম করেনি। যেই প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নগুলো যথেষ্ট যুক্তিযুক্ত রয়েছে বলেই তুলেছে। হ্যাঁ, একটা জিনিস ভুলবশত করেছে, সেটা বারবার স্বীকার করেছে, সেটা হচ্ছে ওই যে ওর নাম কি বলে, তোর যেটা ওই কি বলে বড় চ্যানেলের সঙ্গে যেটা হয়েছিল, হ্যাঁ, গোপন সূত্রে অ্যাপ্লাই করে যে ভিডিওগুলো করেছিল সেগুলো ভুল করেছিল। কিন্তু বর্তমানে যেগুলো সুতপা করে প্রত্যেকটা জিনিস, সোলকাণ্ডে তোর ভাইয়ের যে ঘটনাটা নিয়ে এসেছিল সেটাও যথেষ্ট প্রমাণ দিয়েছে। কিন্তু তোরা কি করেছিস, উল্টো ওই মেয়েটাকে কলগাল, মেয়েটা ব্যবসা দেহ ব্যবসায়ী এই ওই বলে ভিউয়ার্সদেরকে ওই খাইয়ে ধামাচাপা দিয়ে দিয়েছিস। বলতে পেরেছিলিস যে তুমি এটা অন্যায় করছো। তুমি আজকে তোমার বউকে যেমন পরকীয়া রত বলে তাড়িয়ে দিয়েছো, তারপরে সেই একই কাজ তুমি কি করে করছো? আজকে তো সেকেন্ড চ্যানেলের মানে ফার্স্ট চ্যানেলের ভিডিওটা দেখলাম, সেখানে আজকের ডেটে তোর মনে হচ্ছে সম্পর্কটা ঠিক করে নাও। চিনকে আজকে চোখের জলে চিনকে বলছিস আর করো না, ওকে আর শাস্তি দিও না, এবার তোমরা ক্ষমা করে দাও, এবার তোমরা সব কিছু মিটমাট করে নাও। মিটমাট করে নিয়ে মিউচুয়ালি একটা জিনিস, একটা ডিভোর্স হোক বা যাই হোক, একটা মিউচুয়ালি সিদ্ধান্তে আসো। বারবার প্রথম থেকে এই কথাটা বলেছিলাম, বারবার বলেছিলাম, হিংস্রতা নয়, রিভেঞ্জ নয়, দুটো মানুষকে এক জায়গায় করে মিউচুয়ালি একটা কিছু করার চেষ্টা করো তোমরা। বাচ্চাটার জীবনটা রয়েছে, দুটো মা বাবার সঙ্গে বাচ্চাটার জীবন জড়িত রয়েছে, এমন কোনো সিদ্ধান্ত, এমন কোনো কিছু যাতে না করা হয় যে আজ দুটো জীবন আজকে শেষ হয়ে গিয়ে বাচ্চাটাও নষ্ট হয়ে যায়। আজকে 1.5 বছরের ওপরে হয়ে গেল বাচ্চাটা তার মাতৃস্নেহ থেকে বঞ্চিত। দিনের পর দিন এই ছেলেটার মাথার মধ্যে ঢুকিয়ে গেছো রিভেঞ্জ নাও, তুমি রিভেঞ্জ নাও, তোমার বউকে ছাড়বে না, তোমার বউকে ডিভোর্স দেবে না, তোমার বউকে ঝুলিয়ে রাখবে, এমন শাস্তি দাও যাতে ও টের পেয়ে যায় কত ধানে কত চাল। আমরা বারবার তখন বলেছি মিউচুয়ালি ডিভোর্স দিয়ে দুজনের রাস্তায় চলো। যখন ফেলা থুতু তুমি চাটবে না, তখন তোমরা রিভেঞ্জফুল মেন্টালিটি বাদ দিয়ে আপোষে মীমাংসা করে ডিভোর্সটা নিয়ে চিনার পথে চলুক, বেচুর পথে চলুক। একটা মানুষ তখন তোমরা শোনোনি, উল্টো আরও ওর মাথার মধ্যে ঢুকিয়েছো। তুমি রিভেঞ্জ নাও, একদম ছাড়বে না, ঝুলিয়ে রাখো ওকে। আজকে যখন চীনা বেঁকে বসে আর ডিভোর্স দেবো না, আজকে চীনাকে বলছো ক্ষমা করে দাও। এমন কিছু ভুল করেনি, এমন কিছু অন্যায় করেনি যাতে ক্ষমা করা যায় না। আজকে 1.5 বছর থেকে মেয়েটার উপর দিয়ে কি গেছে একবারও ভেবেছিস? 1.5 বছর থেকে মেয়েটার উপর দিয়ে কি গেছে? একটা মেয়েকে পেটে লাথি দেওয়ার জন্য তার চ্যানেলটা, যেই চ্যানেলটাকে তিল করে বড় করে আজকে সমস্ত খরচা তার চলছিল, সেই চ্যানেলটাতে দুটো স্ট্রাইক দিয়েছে। তারই নাচের ভিডিও এনে সে ইনস্টা থেকে সেই ভিডিওটা এনে ইউটিউবে দিয়েছিল। আরে বিবেকবোধ তো একটু জাগ্রত হওয়া উচিত ছিল, এতটুকু বিবেক থাকা উচিত ছিল সেই দিনকে ওই মেয়েটার ওপরে। হ্যাঁ, আজকে চোখের জল ফেলছিস ভাইয়ের দুর্দশা দেখে। খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগছে, আমরাও দিনের শেষে গিয়ে মানুষ, খারাপ লাগছে। কিন্তু আজকে এই মেয়েটার মনের মধ্যে কোনো রিভেঞ্জ মেন্টালিটি ছিল না। মিউচুয়ালি একটা ডিভোর্স করে সে না খরপোশ চেয়েছে, না কিচ্ছু চেয়েছে, সে তার জীবনে সারভাইভ করতে চেয়েছিল। কিন্তু সেদিনকে এই ভিউয়ার্সরা আর তোদের মতন দিদিরা মাথার ওপরে থেকেও ছেলেটাকে ভুল পথে চালিত করেছিস দিনের পর দিন। আজকে একটা কোনো ঘটনা তুলে নিয়ে এসছিস, 498 কেসের একটি ছেলে যে তার স্ত্রী অপরাধ করে স্বামীকে দিনের পর দিন হ্যারাস করছিল, মেন্টাল হ্যারাস করছিল, সেটা সহ্য করতে পারিনি এবং দিনের পর দিন এত টাকার পরিমাণ চাপাচ্ছিল স্বামীর ওপরে যে বাধ্য হয়ে সে নিজেকে শেষ করে দিয়েছে। এরকম বহু ঘটনা, বহু মেয়ের জন্য আজকে বহু ঘটনা, যেরকম বহু সংসার শেষ হয়ে যাচ্ছে, আবার বহু ছেলের জন্য বহু মেয়ের জীবনও নষ্ট হয়ে যাচ্ছে।
দুটোই হচ্ছে, একতরফা বলে কোনো লাভ নেই। হয়তো মেয়েরা এসে যেই মেয়েদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে তারা ক্যামেরার সামনে এসে বলতে পারে না, হয়তো বলে না, হয়তো জানতে পারিস না, পাড়ায় যেখানে থাকি সেখানে আশেপাশে ঘুরে দেখ, এই পরকীয়ার দৌলতে আজকে কত কত সংসার যে বলি হয়ে যাচ্ছে তার কোনো শেষ নেই। কেউ বেরোতে পারছে, কেউ বেরোতে পারছে না, কেউ মুখ থুবড়ে গুমড়ে মরছে, কেউ এইরকমভাবে আত্মহননের পথ বেছে নিচ্ছে। আজকে চীনাও একটা ভুল কিছু করতে পারতো, চীনাও একটা ভুল সিদ্ধান্ত নিতে পারতো। আজকে চীনার সাথে যা হয়েছিল, দিনের পর দিন একটা মেয়েকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল প্রেগনেন্ট বলে। তোর এই বান্ধবী দিনের পর দিন এই চীনাকে 3বার প্রেগনেন্ট বানিয়ে 3বার বাচ্চা নষ্ট করিয়ে দিয়েছিল। যেই মেয়েটা মানে কখনো বলেছে বিবাহিত, তার মানে ওই কি বলে যেখানে থাকতো প্রথম যেটা নিল আর কি ফ্ল্যাটটা, সেখানে তাকে কি বলা হলো, ওই ফ্ল্যাটটা হচ্ছে ওয়রুম। হ্যাঁ, দিনের পর দিন আজকে একজন অসুস্থ স্বামীকে রেখে তার স্ত্রী যায় কি করে? সুতোপার না তো স্বামী অসুস্থ, না তো সুতোপার বাড়িতে কোনো বাচ্চা রয়েছে যে সুতোপা 2 দিনের জন্য আজকে দীঘায় যেতে পারবে না। কিন্তু তোর বান্ধবীর যাওয়াটা ঠিক, কিন্তু সুতোপা কী করে গেল? সুতোপা কোন আক্কেলে গেল যে অন্যদের যাওয়া নিয়ে বলে? আজকে তোর বান্ধবী যদি তার বিবাহ উপযুক্ত মেয়েকে বাচ্চাকে রেখে তার অসুস্থ স্বামী, তা আবার এমনি সেমনি অসুস্থ না, শ্বাসকষ্টের পেশেন্ট, সেই শ্বাসকষ্টের পেশেন্টকে রেখে যদি তোর বান্ধবী গিয়ে আজকে এই বান্ধবীর বাড়ি, কালকে কোন জায়গায় যাচ্ছে দেখাতে পারছে না করতে পারে, সেখানে সুতোপা তার মানে মারুর মতন একটা বাচ্চা মেয়েকে নিয়ে 2 দিন কাটিয়ে আসতে পারে না? সুতোপার বোনেরও তো যাওয়ার কথা ছিল শুনলাম, কিন্তু ওর বোন যেতে পারেনি, কারণ ওর বোনের একটা কাজ পড়ে গেছে। তোমরা সবাই জানো যে ওর বোন খেলার সাথে জড়িত এবং ওর বোন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়। তা ওর বোন বলেছে তুই যা দিদি, কারণ তুই তো যেতে পারিস না, আমি তো অনেক সময় আমার খেলার জন্য আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, তুই তোর যাওয়াটা নষ্ট করিস না, আমি অন্য এক সময় যাব। সেটা অন্যায় করেছে, সেটা স্পন্সরের টাকায়। হ্যাঁ, তোর কি মনে হয় রে, কি মনে হয় মানুষের টাকা এত খোলামকুচি? সুতোপাকে পেছন থেকে অনেকেই টাকা দিচ্ছে, মানে অ্যাজামশনের একটা লিমিট থাকে ভাই, লিমিট রেখে গল্পের গরুকে গাছেটা তোল, না সেটা কি বলতো হাস্যকর হয়ে যায়। মানে ও দীঘাতে যাচ্ছে, দীঘাতে গেল কিসের জন্য? না লোকের টাকা দিচ্ছে, লোকের টাকায়, ভিক্ষার টাকায়, QR কোডের টাকায় ওখানে মানে যাচ্ছে, মানে এইসব জিনিসপত্র কিনেছে। এখন বলছে দীঘাতে গেছে, সেটাও মানে কেউ স্পন্সর করেছে, মানে তীরটা ছুড়ল ঠিক ম্যান্ডির দিকে। আপনারা মনে করেন, ভাবুন, মাথাটা খাটান, কোনো কিছুর থেকে কাউকে মুক্তি দিয়ে কোনো একটা স্পন্সরশিপে এই ট্রিপটা হয়নি। মনে হচ্ছে কোনো একটা স্পন্সরশিপে ট্রিপটা হয়েছে, না হলে ওর ওই হোটেলটাই গেল কেন? আর আপনাদেরকে একটা হোটেলের কথা বললো কিন্তু সেটা দেখালো না, তারপরে এই হোটেলটা চলে গেল। যেন মনে হচ্ছে ওই হোটেলটার কথা ওর জানাই ছিল, মনে হচ্ছে ওই হোটেলটার কথা কেউ ওকে বলে দিয়েছিল। সেটা হতেই পারে। আমরা কোথাও ঘুরতে গেলে আমাদের পরিচিত যারা থাকে তাদের কাছে জিজ্ঞাসা করি না, এই আমি দীঘাতে যাচ্ছি, কোন হোটেলটা ভালো হয় রে, একটু বল তো অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা, কোন হোটেলে একটু কম টাকা পাওয়া যায়, বা কোন হোটেলের মানে সব বিষয়গুলো ভালো, সার্ভিসটা ভালো, একটু বল তো। আমরা যেমন ক্যান্ডিকে নিয়ে গেছিলাম, আমারই এক বান্ধবীকে জিজ্ঞাসা করেছিলাম কোন হোটেলে বলতো যেখানে মানে পোষ্যকে নিয়ে যাওয়া যায়, সেরকম হোটেল বল যেখানে গিয়ে আমি ক্যান্ডিকে নিয়ে যেতে পারবো, ক্যান্ডিকে নিয়ে না গেলে আমি যেতে পারবো না। হ্যাঁ, তো সেই কারণে তো এরকম তো হয়। তো সেরকম মানে যদি সুতোপা কাউকে জিজ্ঞাসা করেও আসে, তার মানে সে টাকাটা দিয়ে দিল, মানে তার টাকা খুব আর কি সস্তা, ম্যান্ডির বাড়িতে গেল, সুতোপা ম্যান্ডি সুতোপাকে একদম মডুলার কিচেন, বাথরুম, পায়খানা করার জন্য একদম টাকা দিয়ে দিল। আবার এখন দীঘার ট্রিপটাও ম্যান্ডি দিয়ে দিল, যা ভাই দীঘাতে ঘুরে আয়, আমার দিল তুই খুশ করে দিয়েছিস। মানে আমি ভাবি তোর মানে ভিউয়ার্সরা কী ভাবে তোর এই ঢপের চপের গল্প কিভাবে খায় আর কিভাবে হজম করে। এইটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।